আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব ইকোনমিক্স ফার্স্ট পেপারের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় ৪ বাজার নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়টা অনেক বেশি ইম্পোর্টেন্ট। এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ ৪ থেকে ৫ টি আসার সম্ভাবনা অনেক বেশি। আমরা ধরে নিলাম যে ৪ টি আসবে এবং এই চ্যাপ্টার থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন ২ টি আসবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই চ্যাপ্টারটা যদি তোমরা ভালো করে পড়তে পারো, এখান থেকে কিন্তু তোমরা ২৪ থেকে ২৫ মার্কস কমন পেয়ে যাচ্ছ। তাই আমি তোমাদেরকে বলব এই চ্যাপ্টারটা ভালো করে পড়ার চেষ্টা করো। এই ভিডিওতে আমি তোমাদেরকে 60 এমসিকিউ সলভ করিয়ে দিব। শুধু 60 এমসিকিউ সলভ করিয়ে দিব না, এর পাশাপাশি এই রিলেটেড যে এমসিকিউ গুলো আসতে পারে সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিব, দেখিয়ে দিব। আর হ্যাঁ, আমি তোমাদেরকে একটা বিষয় বলবো যে এই চ্যাপ্টারের উপর আমি একটা ক্লাস নিয়েছি। সেই ক্লাসে আমি তোমাদেরকে বেসিক থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝিয়ে দিয়েছি। যারা বাজার চ্যাপ্টার বইয়ে পাও কিছুই পড়োনি, সেই ক্লাসটা যদি করতে পারো তাহলে তোমরা খুব সহজে সিকিউ আনসার করতে পারবে। সেই ক্লাসে আমি তোমাদেরকে সিকিউ ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো সেই ভিডিওটি আমি আই বাটনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নাও। তো দেখো, প্রথম কোয়েকশনটি রয়েছে, কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল? কি বলছে যে কোন বাজারে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল? তো প্রিয় শিক্ষার্থীরা, এটা হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল। তো চলো আমরা এই বিষয়টা বুঝিয়ে দেই। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি চিত্র। এটা হচ্ছে এমআর রেখা। এটাকে আমরা এখানে আমরা কিউ লিখলাম। তো দেখো তোমরা, এই যে রেখাটা, এটা কিন্তু এই রেখার অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল এবং এই চিত্রটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের চিত্র। তাহলে প্রশ্ন যদি আসে যে চাহিদা রেখা ভূমি অক্ষের সমান্তরাল কোন বাজারে, তাহলে আমরা লিখবো পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে। তো এই রিলেটেড তোমাদের পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসতে পারে আমি তোমাদেরকে নিচে দেখিয়ে দিয়েছি। একচেটিয়া বাজারে এআর গ্রেটার দেন এমআর, এই বিষয়টা বোঝার জন্য আমি তোমাদেরকে একটা চিত্র এঁকে দিচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে একচেটিয়া বাজারের চিত্র। তো এটা হচ্ছে এআর, এই হচ্ছে এমআর। অর্থাৎ আমরা কি বুঝতে পারলাম যে একচেটিয়া বাজারে এআর রেখা এমআর রেখার উপরে অবস্থান করে, অর্থাৎ এআর রেখা থাকে উপরে এবং এমআর রেখা থাকে নিচে। তার মানে আমরা কি লিখতে পারি? এআর গ্রেটার দেন এমআর। অর্থাৎ এটাকে আমরা এইভাবে বিবেচনা করতে পারি যে এআর বড়, এমআর ছোট। সহজে বোঝার জন্য আমি তোমাদেরকে এই বিষয়টা বললাম। মূলত হচ্ছে এআর থাকে এমআর রেখার উপরে। তো এই বিষয়টাকে এখানে বোঝানো হচ্ছে এআর গ্রেটার দেন এমআর দিয়ে। পরবর্তীতে বলছে যে এআর ও এমআর রেখা নিম্নগামী একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে। হে প্রিয় শিক্ষার্থীরা, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে এআর রেখা এবং এমআর রেখা কিন্তু নিম্নগামী। এই যে রেখাগুলো, এগুলো কিন্তু নিম্নগামী। এগুলো কিন্তু সমান্তরাল না, এগুলো কিন্তু এইভাবে নিম্নগামী। আশা করছি বুঝতে পেরেছো। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর সমান এমআর হয়, কারণ কি? এই যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, এই বাজারে কিন্তু এআর সমান এমআর সমান পি হয়, অর্থাৎ এআর সমান এমআর হয়। এই জায়গায় বলছে যে এআর সমান এমআর হওয়ার কারণ কি? এর কারণ হচ্ছে দাম স্থির থাকে। মনে রাখবে তোমরা, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে এমন একটি বাজার যে বাজারে অসংখ্য ক্রেতা, অসংখ্য বিক্রেতা একটি নির্দিষ্ট দামে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করে। এই যে নির্দিষ্ট দাম, অর্থাৎ দাম যে ফিক্সড বা দাম যে স্থির, এই কারণে এআর রেখা এবং এমআর রেখা কি হয়? সমান হয়। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েকশন দেখো। কোয়েকশন নাম্বার 3, একচেটিয়া বাজারে এমআর রেখা ও এআর রেখা নিম্নগামী, এআর গ্রেটার দেন এমআর, এমআর গ্রেটার দেন এআর, কোনটা হবে প্রিয় শিক্ষার্থীরা? আমরা একটু আগে দেখেছি যে একচেটিয়া বাজার, একচেটিয়া বাজার এর চিত্র হচ্ছে এইভাবে থাকে। তো এই হচ্ছে এআর রেখা, এই হচ্ছে এমআর রেখা। অর্থাৎ একচেটিয়া বাজারে এআর রেখা থাকে উপরে, এমআর রেখা থাকে নিচে। তার মানে আমরা কি বুঝতে পারলাম? যে এআর গ্রেটার দেন এমআর। তাহলে দেখো তো এই অপশনে আছে কিনা? হ্যাঁ আছে, এআর গ্রেটার দেন এমআর। তাহলে এটা হবে আনসার। এবং আরেকটা বিষয় দেখো, এই রেখাগুলো কিন্তু নিম্নগামী। যেহেতু নিম্নগামী, তাহলে এটা হবে আনসার। প্রিয় শিক্ষার্থীরা, এটা কিন্তু হবে না। কেন? কারণ এআর রেখা কিন্তু উপরে অবস্থান করে এমআর রেখার, এমআর রেখা কিন্তু উপরে অবস্থান করে না। এটা কিন্তু ভুল। তাহলে আনসার হচ্ছে 1 ও 3। আশা করছি তোমরা এগুলো বুঝতে পেরেছ। পরবর্তী কোয়েকশনটি দেখো। একটি চিত্র দেওয়া রয়েছে। কি প্রিয় শিক্ষার্থীরা? কি দেওয়া রয়েছে প্রিয় শিক্ষার্থীরা? একটি চিত্র দেওয়া রয়েছে। বলছে যে উদ্দীপক অনুযায়ী মোট ব্যয় নির্ণয় করো বা মোট ব্যয় কত। আমাদেরকে কি করতে হবে? মোট ব্যয় বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, মোট ব্যয় বলতে বোঝায় টিসি। টি মানে টোটাল, সি মানে কস্ট, অর্থাৎ টোটাল কস্ট বা মোট ব্যয়। তো মোট ব্যয় বের করার সূত্র হচ্ছে টিসি সমান কিউ গুণ এসি। অর্থাৎ কিউ এবং এসি কে যদি আমরা গুণ করি তাহলে আমরা মোট ব্যয় মানে টিসি পাবো। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, কিউ কত দেওয়া রয়েছে? এই হচ্ছে কিউ, এটাকে আমরা কিউ ধরলাম। এটা হচ্ছে কিউ, অর্থাৎ ভূমি অক্ষের যে বিষয়গুলো, এটাকে আমরা কিউ ধরবো। উৎপাদনের পরিমাণকে আমরা কিউ ধরবো। তো উৎপাদনের পরিমাণ কিউ কত দেওয়া রয়েছে? 10 দেওয়া রয়েছে। তাহলে আমরা এই জায়গায় লিখবো 10, অর্থাৎ 10 লিখবো। তারপর আমরা গুণ দিব। এই জায়গায় কি রয়েছে? এসি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো তো, এসি রেখা কোথায় রয়েছে? এই হচ্ছে এসি রেখা এবং এই রেখাটা কিন্তু এই বিন্দুতে মিলিত হয়েছে। এই যে বিন্দু, এই বিন্দুতে মিলিত হয়েছে এবং এই বিন্দুতে যেহেতু মিলিত হয়েছে, তাহলে আমরা সোজা চলে যাই। এ হচ্ছে এই যে রেখাটা এবং এখানে হচ্ছে 12 দেওয়া রয়েছে। তাহলে আমরা লিখবো 12। এসির মান হচ্ছে 12। প্রিয় শিক্ষার্থীরা, 10 গুণ 12 সমান কত? 10 গুণ 12 সমান 120। তাহলে এটার আনসার কি? দেখো এই জায়গায় আনসার দেওয়া রয়েছে 120। আশা করছি বুঝতে পেরেছো।
প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এগুলো থেকে তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে, আবার সিকিউ আসবে। ভালো করে বোঝার চেষ্টা করো। এবং এই বিষয়গুলো কিন্তু আমি আমার মেইন ক্লাসে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, যাতে তোমরা খুব সহজে সিকিউ আনসার করতে পারো। পরবর্তী কোয়েশ্চনটি দেখো। বলছে যে উদ্দীপক অনুযায়ী ফার্মটি কোন অবস্থায় উৎপাদন করছে? কি বলছে? যে উদ্দীপক অনুযায়ী ফার্মটি কোন অবস্থায় কি করছে? কোন অবস্থায় উৎপাদন করতেছে? তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে দেখার চেষ্টা করো। এটার আনসার হচ্ছে লোকসান অবস্থায় আর হচ্ছে স্বল্পকালে। তো বিষয়টা আমি ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, কিভাবে লোকসান অবস্থায়? কারণ এই এসি রেখা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। এসি রেখা এখান থেকে শুরু হয়েছে। যখন এসি রেখা এখান থেকে শুরু হবে, তখন কিন্তু কি হবে বলতো? তখন কিন্তু লোকসান অবস্থা কি করবে? উৎপাদন করবে। এবং আরেকটা বিষয় দেখো, এই বিষয়গুলা কিন্তু এই যে চিত্রটা, এটা কিন্তু স্বল্পকালের। তাহলে আনসার হবে স্বল্পকালের। তো এই বিষয়গুলো যদি তোমরা আরো ভালো করে বুঝতে চাও, এইখানে যদি আমি তোমাদেরকে বুঝিয়ে দেই, তাহলে ভিডিও লম্বা হয়ে যাবে। ভিডিও হয়ে যাবে 1 ঘন্টা প্লাস। সেই ভিডিওতে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছি। যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র 2 জন, সে ধরনের বাজারকে কি বলে? কি বলছে? যে বাজারে ক্রেতার সংখ্যা 2 জন। ক্রেতা বলতে তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে সনি। আর 2 বলতে বোঝায় ডুইও। তার মানে ডুই অফ সনি বাজার বলে। তাহলে এটা আনসার হচ্ছে ডুই অফ সনি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যে বাজারে ক্রেতার সংখ্যা মাত্র 2 জন, সে ধরনের বাজারকে আমরা বলবো ডুই অফ সনি বাজার। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোয়েশ্চনটি দেখো। কোয়েশ্চন নাম্বার 7। যে বাজারে একজন ক্রেতা কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্য, তাকে কিরূপ বাজার বলে? তো যে বাজারে একজন মাত্র ক্রেতা, অর্থাৎ সনি। ক্রেতা মানে সনি, একজন মানে মনো। তার মানে আমরা কি পেলাম? মনোপসনি। তাহলে এটা আনসার হচ্ছে মনোপসনি। আশা করছি বুঝতে পেরেছো। এগুলো কিন্তু একদম সহজ। তো দেখো, একটি চিত্র দেওয়া রয়েছে, বলছে মোট ব্যয় কত? আমাদেরকে মোট ব্যয় বের করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা তোমাদেরকে আগে আমি দেখে এসেছি, যে মোট ব্যয়ের সূত্র হচ্ছে টিসি। টিসি মানে হচ্ছে মোট ব্যয়। তো টিসি আমরা কিভাবে বের করতে পারি? কিউ গুণ এসসি, অর্থাৎ ইএসসি এবং কিউকে গুণ করলে আমরা টিসি পাবো, মানে মোট ব্যয় পাবো। তো দেখো তো, এই জায়গায় কিউ কত দেওয়া রয়েছে? কিউ উৎপাদনের পরিমাণ কত দেওয়া রয়েছে? 10 দেওয়া রয়েছে। এই যে 5 দেওয়া রয়েছে, এটা কিন্তু আমরা ধরবো না। এই যে এই জায়গায় মিলিত হয়েছে, এই দাগে দিয়ে যে মিলিত হয়েছে, এটাকে আমরা ধরবো। তাহলে এই জায়গা হচ্ছে 10, আমরা লিখবো 10। এসি কত প্রিয় শিক্ষার্থীরা? দেখো তো, এসি হয়েছে এসি রেখা, এবং এটা এই জায়গায় মিলিত হয়েছে, এবং এটা হচ্ছে 8। তাহলে 10 গুণ 8 সমান 80, অর্থাৎ মোট ব্যয় হচ্ছে 80। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশ্চনটি দেখো। উদ্দীপকে মুনাফার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? বলছে যে উদ্দীপকে যে চিত্র দেওয়া রয়েছে, এটার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে এই বিষয়গুলো মুছে দিচ্ছি, ভালো করে বোঝানোর চেষ্টা করতেছি। তো এগুলো আমরা মুছে দিলাম। দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে চিত্রটা, আমি আমার মেইন ক্লাসে বলছিলাম যে এসি রেখা যদি এখান থেকে শুরু হয়, অর্থাৎ এসি রেখা যদি এই এমআর রেখার নিচ থেকে শুরু হয়, দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে শুরু হয়েছে। যখন এসি রেখা এমআর রেখার নিচ থেকে শুরু হবে, সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সবার সাম্য। যখন এখান থেকে শুরু হবে, এই বরাবর থেকে শুরু হবে, এখানে বিন্দু টাচ করবে, সেটা হবে স্বাভাবিক মুনাফা সবার সাম্য। আর যখন এখান থেকে শুরু হবে, একদম উপর থেকে এইভাবে শুরু হবে, তখন হবে ক্ষতি স্বীকার করে ভারসাম্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমরা ভালো করে বুঝতে পারবে। মেইন ক্লাসটা তোমরা দেখে নিও। তো তাহলে আমরা কি লিখবো? যে উদ্দীপক মুনাফার ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? অস্বাভাবিক মুনাফা, কারণ নিচ থেকে শুরু হয়েছে। এসি রেখা যেহেতু নিচ থেকে শুরু হয়েছে, এই নিচ থেকে যেহেতু শুরু হয়েছে, সেটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো। একটা চিত্র দেওয়া রয়েছে, আমরা দেখতে পারতেছি এমআর রেখা দেওয়া রয়েছে, কিউ দেওয়া রয়েছে। বলছে যে উদ্দীপকে এমআর রেখা কোন বাজারের? আমি তোমাদেরকে বলছিলাম যে এমআর রেখা সমান হয়, ভূমি অক্ষ সমান্তরাল হয়, এমআর রেখা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই এমআর রেখা কিন্তু এই রেখার সমান্তরাল, অর্থাৎ সমান। তাহলে কি হবে? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কোন জায়গায় বুঝোনি আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। কি বলছে? যে ভারসাম্য অর্জনের জন্য কোন রেখাটির প্রয়োজন? এই জায়গায় আমরা জানি ভারসাম্য অর্জন করার ক্ষেত্রে 2টা রেখার প্রয়োজন হয়। একটা হচ্ছে এমআর রেখা, আর একটা হচ্ছে এমসি রেখা। এমআর রেখা ও এমসি রেখা, এমআর রেখা এবং এমসি রেখা। ভালো করে বোঝার চেষ্টা করো। এই যে এমআর রেখা, এমআর রেখাকে যখন এমসি রেখার নিচ থেকে ছেদ করে উপরের দিকে যায়, তখন কিন্তু কি হয়? ভারসাম্য সৃষ্টি হয়। তাহলে আমরা লিখবো এমসি রেখা এবং এমআর রেখা। প্রশ্নে কি বলছে? যে ভারসাম্য অর্জনের জন্য কোন রেখাটির প্রয়োজন? এটা আনসার হচ্ছে এমআর রেখা এবং এমসি রেখা। 1 ও 3 হচ্ছে আনসার। পরবর্তী কোয়েশ্চনটি দেখো। একটি উদ্দীপক দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই কোয়েশ্চনগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ভালো করে বোঝার চেষ্টা করো। এগুলো থেকে তোমাদের পরীক্ষায় সিকিউ আসবে, আবার এমসিকিউ আসবে। তো এই প্রশ্নগুলো ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, একটি চিত্র দেওয়া রয়েছে, বলছে যে চিত্র অনুযায়ী ভারসাম্য অবস্থায় ফার্মটির মোট মুনাফা কত? আমাদেরকে মোট মুনাফা নির্ণয় করতে বলছে। তো চলো আমরা মোট মুনাফা নির্ণয় করি ভারসাম্য অবস্থায়। তো প্রিয় শিক্ষার্থীরা, মুনাফা নির্ণয়ের সূত্র হচ্ছে টিসি বিয়োগ করব। কি বলছি? যে টিআর থেকে যখন আমরা টিসি বিয়োগ করব, তখন কিন্তু আমরা
মুনাফার পরিমাণ পাবো। টিআর মানে কি? টিআর মানে হচ্ছে মোট আয় আর টিসি মানে মোট ব্যয়। তো প্রিয় শিক্ষার্থীরা এই বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করো। তো আমরা চলো টিআর প্রথমে বের করি। তো টিআর আমরা কিভাবে বের করবো বলো তো? টিআর বের করার সূত্র হচ্ছে টিআর সমান কিউ কিউ গুণ এআর। কিউ এবং এআর কে গুণ করলে আমরা টিআর পাবো। তো কিউ এর মান কত দেখো তো? কিউ এর মান হচ্ছে 10, তাহলে লিখবো আমরা 10। এআর এর মান কত দেখো তো প্রিয় শিক্ষার্থীরা? এই হচ্ছে এআর রেখা এবং এটা কিন্তু মিলিত হয়েছে এই বিন্দুতে, তাহলে এটা হচ্ছে 16। তাহলে এআর এর মান হচ্ছে 16। 10 গুণ 16 সমান 160। তো আমরা টিআর পেলাম 160। এখন আমরা টিসি বের করব। টিসি তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি একটু আগেই, সেটা হচ্ছে টিসি বের করার সূত্র কিউ গুণ এসি। তো প্রথমে আমরা কিউ এর মান বসাবো। কিউ এর মান হচ্ছে 10। চলো আমরা 10 বসাই। তারপর হচ্ছে এসির মান বসাবো। এসির মান কত দেখো প্রিয় শিক্ষার্থীরা? এ হচ্ছে এসি এবং এটা কিন্তু এই বিন্দুতে মিলিত হয়েছে, তাহলে এটা হচ্ছে 13 অর্থাৎ 13। এই জায়গায় আমরা বসাবো 13। তো 10 গুণ 13 সমান 130। তার মানে আমরা কি পেলাম? যে টিআর পেলাম হচ্ছে টিআর আমরা পেলাম হচ্ছে 160। এই জায়গায় আমরা 160 পেলাম এবং টিসি পেলাম হচ্ছে 130। অর্থাৎ এখন আমরা কি করব? টিআর থেকে টিসি বিয়োগ করব, তখনই না আমরা মুনাফা পাবো। তো টিআর থেকে আমরা টিসি বিয়োগ করি, 160 থেকে 130 গেলে তাকে হচ্ছে 30। তাহলে এটার আনসার কি? এটার আনসার হচ্ছে 30। প্রিয় শিক্ষার্থীরা, কত সহজ না? এই বিষয়গুলো কিন্তু অনেক বেশি সহজ। জাস্ট বুঝতে হবে, কিছু প্র্যাকটিস করতে হবে। তো তোমরা যদি প্র্যাকটিস করো, এভাবে বোঝার চেষ্টা করো, তাহলে এগুলো কিন্তু একদম ইজি। পরবর্তী কোয়েকশনটি দেখো। বলছে যে চিত্র অনুযায়ী কোন বাক্যটি সত্য? ফার্মটির মোট আয় রেখা সরলরৈখিক। এই যে ফার্ম, এটা কি সরলরৈখিক? অবশ্যই না, এটা কিন্তু নিম্নগামী। তাহলে আমরা বুঝতে পারলাম এটা হবে না। ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে। প্রিয় শিক্ষার্থীর দেখো তো ভালো করে লক্ষ্য করে যে এটা কি অস্বাভাবিক মুনাফা অর্জন করেছে? তো চলো আমরা এই বিষয়টা বোঝার জন্য আমরা এগুলো মুছে দেই। তো আমরা এগুলো মুছে দিলাম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলছিলাম যখন এই এসি রেখা নিচ থেকে শুরু হবে, অর্থাৎ এয়ার রেখা বা এমআর রেখার নিচ থেকে শুরু হবে। দেখো এই জায়গায় এয়ার রেখার নিচ থেকে শুরু হয়েছে। যেহেতু এয়ার রেখার নিচ থেকে শুরু হয়েছে, তার মানে এটা হচ্ছে অস্বাভাবিক মুনাফা সবার এখান থেকে শুরু হলে হবে স্বাভাবিক মুনাফা সবার। এই বিন্দুর সাথে মিলিত হয়ে যখন এসি রেখা আসবে তখন হবে স্বাভাবিক মুনাফা সবার। আর যখন এই বিন্দুতে না উপর থেকে শুরু হবে তখন হবে ক্ষতি স্বীকার করে ভারসাম্য। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা যেহেতু নিচ থেকে শুরু হয়েছে, এয়ার রেখার নিচ থেকে শুরু হয়েছে, তাহলে হবে কি বলতো? তাহলে হবে অস্বাভাবিক মুনাফা সবার। এই বাজারের দাম স্থির থাকে? অবশ্যই না, এই বাজারের দাম স্থির থাকে না। এই বাজারটা কিন্তু একচেটিয়া বাজার। কিভাবে বুঝতে পারলাম এটা হচ্ছে একচেটিয়া বাজার? কারণ এই যে এআর রেখা এবং এমআর রেখাগুলো কিন্তু নিম্নগামী। এআর রেখা এবং এমআর রেখা যদি নিম্নগামী হয়, সেটা হচ্ছে একচেটিয়া বাজার। আর একচেটিয়া বাজারে কি হয় না? দাম স্থির থাকে না। পি গ্রেটার দেন এসি, এটা কিন্তু বল। তাহলে এটা আনসার হচ্ছে ফার্মটি অস্বাভাবিক মুনাফা অর্জন করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমি বুঝতে পারছো। 14 নম্বর কোয়েশ্চনটি দেখো। এসি রেখা এফ বিন্দুতে স্পর্শ করলে কোন ধরনের মুনাফা হবে? এই বিষয়টা কিন্তু তোমাদেরকে আমি একটু আগে দেখে এসেছি যে এসি রেখা, অর্থাৎ এই রেখাটা যদি এই যে এফ বিন্দু, এই বিষয়টা ভালো করে বোঝার জন্য এগুলো মুছে দিচ্ছি। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, কি বলছে যে এফ বিন্দুতে কি হয়? এসি রেখা স্পর্শ করলে, এই এসি রেখাটা যদি এই এফ বিন্দুতে স্পর্শ করে, তাহলে কি হবে বলতো? এটা স্বাভাবিক মুনাফা অর্জন করবে। আমি তোমাদেরকে বলছি যে এফ বিন্দুতে স্পর্শ করলে, অর্থাৎ এই বিন্দুর সাথে লেগে যদি এসি রেখা হয়, তাহলে স্বাভাবিক মুনাফা অর্জন করবে। তাহলে এটার আনসার কি হবে বলতো? এটার আনসার হচ্ছে স্বাভাবিক মুনাফা সবার অর্জন করবে। পরবর্তী কোয়েশ্চনটি দেখো যে মনোপলি বা একচেটিয়া বাজারে, মনোপলি বাজারকে কিন্তু আমরা একচেটিয়া বাজার বলতে পারি। মনোপলি বা একচেটিয়া বাজারের ক্ষেত্রে কোনটা সত্য? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে যে একচেটিয়া বাজার বা মনোপলি বাজারের ক্ষেত্রে কি বলছি? যে একচেটিয়া বাজার বা মনোপলি বাজারের ক্ষেত্রে কি হয় বলতো? পি সমান এআর গ্রেটার দেন এমআর হয়। অর্থাৎ কি বোঝানো হচ্ছে? এখানে বোঝানো হচ্ছে একচেটিয়া বাজারের বিষয়টা। একচেটিয়া বাজারকে কিন্তু আমরা মনোপলি বাজারে বলতে পারি। দেখো এই জায়গায় এই হচ্ছে একচেটিয়া বাজারের একটা রেখা। এই হচ্ছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে একচেটিয়া বাজারের একটি চিত্র। তো একচেটিয়া বাজারে আমরা কি রেখেছিলাম? এই তাকে এয়ার, এই তাকে এমআর, অর্থাৎ এমআর রেখা এয়ার রেখার উপরে থাকে। তার মানে আমরা কি লিখতে পারি? এয়ার গ্রেটার দেন আমরা এমআর লিখতে পারি। তো দেখো এই জায়গায় রয়েছে এয়ার গ্রেটার দেন এমআর। আবার একটা বিষয় মাথায় রেখো, পি সমান, অর্থাৎ দাম সমান এয়ার গ্রেটার দেন এমআর হয়। তাই এই জায়গায় পি সমান এয়ার গ্রেটার দেন এমআর হবে। আনসার হচ্ছে গ নম্বর। পরবর্তী কোয়েকশনটি দেখো। কোয়েকশন নাম্বার 16 বলছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কোনটি সত্য? প্রিয় শিক্ষার্থীরা, এটা তো একদম সহজ। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান এআর সমান এমআর হয়, অর্থাৎ দাম, এআর রেখা অর্থাৎ গড় আয় এবং প্রান্তিক আয় সমান হয়। দেখো আমি চিত্রের সাহায্যে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি চিত্র। এই হচ্ছে ভূমি অক্ষ এবং এই হচ্ছে ভূমি অক্ষ, এবং দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে রেখাটা, এটা কিন্তু ভূমি অক্ষ সমান্তরাল। এখানে কি হয়? পি সমান এআর সমান এমআর হয়, অর্থাৎ এখানে দাম, গড় আয় এবং প্রান্তিক আয় কি হয়? সমান হয়।
পরবর্তী কোয়েকশনটি দেখো, বাজার ভারসাম্যের ক্ষেত্রে পর্যাপ্ত শর্তটি হচ্ছে, বলছে যে ভারসাম্যের ক্ষেত্রে পর্যাপ্ত শর্ত আমাদেরকে বের করতে হয়। প্রিয় শিক্ষার্থীরা, পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি গ্রেটার দেন এমআর। তো এই বিষয়টা আমি কিন্তু আমার ক্লাসে ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, এখানে আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। প্রিয় শিক্ষার্থীরা, একটি বাজার যখন ভারসাম্য অর্জন করে তখন তাকে দুইভাবে অর্জন করতে হয়। একটা হচ্ছে এমসি সমান এমআর সমান এমসি, অর্থাৎ এমআর এবং এমসি কি হবে, সমান হবে। একটা হচ্ছে এমসি গ্রেটার দেন এমআর, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে কি করবে, নিচ থেকে ছেদ করে উপরের দিকে যাবে। আরো ভালো করে বোঝার চেষ্টা করো। এই হচ্ছে একটি চিত্র। তো মনে করো এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের একটি চিত্র। তো এটা হচ্ছে এমআর রেখা। তো এই যে আমরা রেখা আঁকবো এটা হচ্ছে এমসি রেখা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই এমআর রেখা কিন্তু এটা হচ্ছে এমসি রেখা। এই এমসি রেখা কিন্তু এমআর রেখাকে কি করেছে, নিচ থেকে ছেদ করে উপরের দিকে গিয়েছে। দেখো এই জায়গায় কিন্তু একটা ভারসাম্য তৈরি হয়েছে। এটা হচ্ছে কিন্তু একটা ভারসাম্য তৈরি হয়েছে। তার মানে যখন এমসি রেখা এবং এমআর রেখা সমান হবে তখন ভারসাম্য সৃষ্টি হবে। আবার এইভাবে বলতে পারি যে এমসি গ্রেটার দেন এমআর, অর্থাৎ এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে যাবে। আমি আশা করছি বুঝতে পেরেছো। এমসি সমান এমআর, এটা হচ্ছে প্রয়োজনীয় শর্ত। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশনটি দেখো। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী কোয়েশনটি দেখো, সমজাতীয় দ্রব্য উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানকে একত্রে কি বলে? এটা আনসার হচ্ছে শিল্প। ফার্ম হবে না, অংশীদারিত্ব হবে না, যৌথ মূলধনী হবে না। এটা আনসার হচ্ছে শিল্প। সমজাতীয় একক প্রতিষ্ঠানকে আমরা কি বলবো? শিল্প বলবো। এটা আনসার হচ্ছে শিল্প। পরবর্তী কোয়েশনটি দেখো। কোয়েশন নাম্বার 19, কোন বাজারে কোনো পরিবর্তক দ্রব্য থাকে না? এটা হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারে নাকি একচেটিয়া বাজারে? কোন ছবি প্রিয় শিক্ষার্থীরা? এটা আনসার হচ্ছে একচেটিয়া বাজারে। একচেটিয়া বাজারে কিন্তু কোনো পরিবর্তক দ্রব্য থাকে না। আমরা জানি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পরিবর্তক দ্রব্য থাকে, অর্থাৎ এখানে প্রবেশ বা প্রস্থানে কি রয়েছে, স্বাধীনতা রয়েছে। তো একচেটিয়া বাজারে প্রবেশ বা প্রস্থানের কোনো স্বাধীনতা নেই। এই বাজারে পরিবর্তক দ্রব্য থাকে না। এই বিষয়টা ভালো করে মনে রাখার চেষ্টা করি। তাহলে আনসার হচ্ছে একচেটিয়া বাজারে। এটা হবে না, এটা হবে না, এটা হবে না। কোয়েশ্চন নাম্বার 20, কোন বাজারে বিক্রেতার সংখ্যা 2 জন? প্রিয় শিক্ষার্থীরা, বিক্রেতা কি? বিক্রেতা হচ্ছে পলি, এবং 2 জন বলতে বোঝায় ডুইও। তার মানে পলি বাজারে কি বিক্রেতার সংখ্যা 2 জন। এই বিষয়গুলো তোমরা এইভাবে সলভ করার চেষ্টা করবে, তাহলে খুব সহজে সলভ করতে পারবে। পরবর্তী কোয়েশনটি দেখো, বলছে যে একটি ফার্ম কখন কিভাবে ক্ষতি স্বীকার করে উৎপাদন কার্য চালিয়ে যাবে? তো এটা আনসার হচ্ছে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এভিসি। পরবর্তী কোয়েশনটি দেখো, 22 নম্বর কোয়েশন, একজন ক্রেতা এবং বহু বিক্রেতার বাজারকে কি বলে? মনে রাখবে প্রিয় শিক্ষার্থীরা, একজন মানে হচ্ছে মনো, ক্রেতা মানে হচ্ছে সোনি, তাহলে মনপসোনি। এটা আনসার হচ্ছে মনপসোনি। তো এইভাবে তোমরা খুব সহজে আনসার করতে পারবে। পরবর্তী কোয়েশনটি দেখো, বলছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি সত্য? এটা কি পি সমান এয়ার গ্রেটার দেন এমসি? তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা কিন্তু আমরা একটু আগে দেখে এসেছি যে পি সমান এয়ার সমান এমআর হয়। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে পি সমান এয়ার সমান কি হয়, এমআর হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশনটি দেখো, কোয়েশন নাম্বার 24, বলছে যে সাবান কোন ধরনের বাজারের অন্তর্ভুক্ত? প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে যে সাবান হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্ভুক্ত। কি বলছি? যে সাবান একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজারের অন্তর্ভুক্ত। তো বাজার সম্পর্কে আমি তোমাদেরকে একটু পরে আলোচনা করব। কোয়েশন নাম্বার 25, বলছে যে বাজার বলতে কি বোঝায়? একটি নির্দিষ্ট স্থান? অবশ্যই না। প্রিয় শিক্ষার্থীরা, অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, তাহলে এটা হবে না আনসার। পরবর্তীতে, একটি পণ্যকে কেন্দ্র করে লেনদেন প্রক্রিয়া? হ্যাঁ, হতে পারে। একটি পণ্যকে কেন্দ্র করে লেনদেন প্রক্রিয়া হয়। নির্ধারিত দাম দ্রব্য ক্রয় বিক্রয়? হ্যাঁ, নির্ধারিত দামে দ্রব্য ক্রয় বিক্রয় হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এটা আনসার হচ্ছে 2 ও 3। পরবর্তী কোয়েশনটি দেখো, কোয়েশন নাম্বার 26, কম্পিটিশন এমং ফিউ মার্কেট বলা হয় কোনটিকে? মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশন। প্রিয় শিক্ষার্থীরা, এটা আনসার হচ্ছে অলিগোপলি বাজারকে। অলিগোপলি বাজারকে কম্পিটিশন এমং ফিউ বলা হয়। পরবর্তী কোয়েশনটি দেখো, কোয়েশন নাম্বার 27, প্রশ্নে বলছে যে ডুওপলি বাজারের বৈশিষ্ট্য। ডুও মানে কি প্রিয় শিক্ষার্থীরা? ডুও মানে হচ্ছে 2 এবং পলি মানে বিক্রেতা, অর্থাৎ এই বাজারে 2 জন বিক্রেতা থাকবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ডুওপলি বাজারে বিক্রেতা 2 জন। হ্যাঁ, এটা হবে আনসার। ক্রেতার সংখ্যা অসংখ্য? হ্যাঁ, বিক্রেতা 2 জন হবে, ক্রেতার সংখ্যা অসংখ্য হবে, এটাও ঠিক আছে। এবং বিক্রেতার সংখ্যা বৃদ্ধি পাবে না। হ্যাঁ, ডুওপলি বাজারের ক্ষেত্রে কিন্তু 2 জন বিক্রেতা থাকবে এবং এর সংখ্যা কিন্তু বৃদ্ধি পাবে না। তার মানে 1, 2 ও 3 হচ্ছে আনসার। 1, 2 ও 3 হচ্ছে আনসার। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশনটি দেখো, কোয়েশন নাম্বার 28, একচেটিয়া বাজারে ফার্ম দাম নিয়ন্ত্রণ করে দীর্ঘকালীন অস্বাভাবিক মুনাফা অর্জিত হয়, ফার্মের গড় আয় অপেক্ষা প্রান্তিক আয় কম থাকে। কোনটা হবে প্রিয় শিক্ষার্থীরা? প্রিয় শিক্ষার্থীরা, এটা সবটি হবে। ফার্ম দাম নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, একচেটিয়া বাজারে কিন্তু ফার্মকে দাম নিয়ন্ত্রক বলা হয়।
দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। হ্যাঁ, দীর্ঘকালে অস্বাভাবিক মুনাফা অর্জন করে। ফার্মের গড় আয় অপেক্ষা প্রান্তিক আয় কম হয়। হ্যাঁ, ফার্মের গড় আয় অপেক্ষা কিন্তু প্রান্তিক আয় কি হয়? কম হয়। এই বিষয়টা ভালো করে বুঝার চেষ্টা করো। এই হচ্ছে একচেটিয়া বাজারে কি একটি চিত্র। এই হচ্ছে এআর রেখা, এ হচ্ছে এমআর রেখা। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে গড় আয়, এটা হচ্ছে গড় ব্যয়। তো গড় আয় কিন্তু বেশি, অর্থাৎ এখানে কিন্তু উপরে অবস্থান করতেছে, গড় ব্যয় কিন্তু কম। তো এই বিষয়টা বোঝাচ্ছে যে ফার্মের গড় আয় অপেক্ষা প্রান্তিক আয় কি হয়? কম হয়। পরবর্তী কোয়েশনটি দেখো, একটি উদ্দীপক দেওয়া রয়েছে। উদ্দীপকে কি বলা হয়েছে? উদ্দীপকে বলছে যে রহিম প্রতিদিন ৬০ টাকা লিটার দরে দুধ বিক্রি করেন। রহিম কি করেন? প্রতিদিন ৬০ টাকা দরে দুধ বিক্রি করেন। তার গ্রামের শনিবার কয়েকটি বিবাহ অনুষ্ঠানে তাকায় দুধের দাম ৮০ লিটার দরে বিক্রি করেন। অন্যান্য দিনের ন্যায় সমপরিমাণ দুধ বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। তো প্রশ্নে বলছে যে দুধের বাজার কোন ধরনের বাজার? কি বলছে যে দুধের বাজার কোন ধরনের বাজার? প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, দুধের বাজার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। তো এই বিষয়গুলো আমি একটু পরে আলোচনা করব। পরবর্তী কোয়েশনটি দেখো, নিচের উদ্দীপক পড়ো এবং 31 এবং 32 নম্বর কোয়েশনে আনসার দাও। বলছে যে তিনজন ব্যক্তি খ, ক ও গ তিনটি পৃথক স্থান থেকে একই গুণগত সম্পন্ন দ্রব্য অভিন্ন দামে কি করলেন? ক্রয় করলেন। অভিন্ন দাম বলতে বোঝাচ্ছে নির্দিষ্ট দাম, অর্থাৎ দাম কোনো ভিন্ন নয়। এই জায়গায় দামের কোনো ভিন্নতা নেই। ক্রয়ের অবস্থান উৎপাদন কেন্দ্রের নিকটে হলেও অপর দুজনের অবস্থান দূরে। ক্রয়ের কেন্দ্রের ক্ষেত্রে কি অবস্থান হচ্ছে নিকটে। বলছে যে উদ্দীপককে নির্দেশিত বাজার কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, উদ্দীপককে নির্দেশিত বাজার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কিভাবে? কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিন্তু নির্দিষ্ট দাম থাকে, অভিন্ন দাম থাকে, অর্থাৎ দামের ক্ষেত্রে ভিন্নতা দেখা যায় না। তাই আমরা বুঝতে পারলাম এটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। কোয়েশ্চন নাম্বার 33 বলছে যে কোন বাজারে সাধারণত পি গ্রেটার দেন এমসি হয়? বলতো প্রিয় শিক্ষার্থীরা, কোন বাজারে এমসির থেকে দাম বেশি হয় বলতো? এটার আনসার হচ্ছে একচেটিয়া বাজারে। এটার আনসার কি? একচেটিয়া বাজারে। পরবর্তী কোয়েশনটি দেখো, কোয়েশন নাম্বার 34, দুধের বাজার কোন ধরনের বাজার? প্রিয় শিক্ষার্থীরা আমরা একটু আগে দেখে এসেছি যে দুধের বাজার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। এই প্রশ্নগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। বিগত বছরে এই প্রশ্নগুলো বারবার আসতে থেকে গিয়েছে, তাই এগুলো তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তো চলো আমরা এই রিলেটেড অনেকগুলো বিষয় জেনে আসি, যেখান থেকে তোমাদের এমসিকিউ আসতে পারে। তো দেখো, পচনশীল দ্রব্যের বাজার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। যদি প্রশ্নে বলা হয় যে পচনশীল দ্রব্যের বাজার কোন ধরনের বাজার, তাহলে বুঝবে এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। বিমান, জাহাজ ইত্যাদির বাজার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। পচনশীল দ্রব্যের বাজার অতি স্বল্পকালীন বাজার। বিমান, জাহাজ ইত্যাদির বাজার অতি দীর্ঘকালীন বাজার। মোবাইল, মোটর গাড়ির বাজার দীর্ঘকালীন বাজার। শাড়ি, লুঙ্গি ইত্যাদির বাজার হচ্ছে স্বল্পকালীন বাজার। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্নগুলো ভালো করে মনে রাখার চেষ্টা করিও। পরবর্তী কোয়েশনটি দেখো, কোয়েশন নাম্বার 35, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার? কি বলছে যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজারকে কত ভাগে ভাগ করা হয়েছে? এটার আনসার হচ্ছে 2 ভাগে। কি বলতো প্রিয় শিক্ষার্থীরা? একটা হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। তো চলো আমরা এই বিষয়গুলো ভালো করে দেখার চেষ্টা করি। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই জায়গায় আমি একটি চার্ট দিয়ে দিয়েছি। আমি আশা করছি এই চার্টটা তোমাদের কাছে দেখা যাচ্ছে। যদি দেখা না যায় সমস্যা নেই, আমি তোমাদেরকে পরে শুনিয়ে দিচ্ছি। বাজার, বাজার কি? বাজার বলতে অর্থনীতিকে কোনো স্থানকে বোঝায় না। সবসময় মনে রাখবে যে বাজার বলতে অর্থনীতিতে কোনো স্থানকে বোঝাবে না, বরং কোনো দ্রব্যকে বোঝাবে যা ক্রেতা বিক্রেতার প্রত্যক্ষ পরোক্ষ প্রতিযোগিতার ভিত্তিতে একটি নির্ধারিত দামে ক্রয় বিক্রয় হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার হচ্ছে 3 প্রকার। কি বলছি? যে আয়তন বা পরিধির ভিত্তিতে বাজার হচ্ছে 3 প্রকার। নাম্বার 1 স্থানীয় বাজার, নাম্বার 2 জাতীয় বাজার, আর হচ্ছে আন্তর্জাতিক বাজার। এই হচ্ছে 3 প্রকার আয়তন বা পরিধির ভিত্তিতে। যদি বলে যে সময়ের ভিত্তিতে বাজার কত প্রকার, সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে 4 প্রকার। অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার, দীর্ঘকালীন বাজার। যদি বলা হয় যে প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কত প্রকার, প্রতিযোগিতার ভিত্তিতে বাজার হচ্ছে 2 প্রকার। প্রথমে হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, একটা হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রিয় শিক্ষার্থীরা, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের মধ্যে রয়েছে একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, ডুওপলি বাজার, অলিগোপলি বাজার, মনোপসনি বাজার, ডুওপসনি বাজার, আর হচ্ছে দ্বিপাক্ষিক বাজার। তো এই বিষয়গুলো আমরা এখন ভালো করে বোঝার চেষ্টা করব। তো চলো আমরা প্রথমে দেখে নেই সময়ের ভিত্তিতে বাজার। সময়ের ভিত্তিতে বাজার হচ্ছে 4 প্রকার। একটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার, যে বাজারে কয়েক ঘন্টা স্থায়ী থাকে, অর্থাৎ অতি স্বল্পকালীন বাজার কি হবে? কয়েক ঘন্টা স্থায়ী থাকবে এবং এ বাজারে কিন্তু চাহিদা অনুযায়ী দাম নির্ধারিত হয়। আমি তোমাদেরকে যেগুলো হাইলাইট করে দিচ্ছি এগুলো ভালো করে বলার চেষ্টা করিও। এবং দ্রব্যের যোগান বাড়ানো বা কমানো যায় না। মাছের বাজার, শাকসবজির বাজার, দুধের বাজার, ডিমের বাজার, পচনশীল দ্রব্যের বাজার হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। প্রশ্ন করতে পারে যে মাছের বাজার কোন ধরনের বাজার, তখন তোমরা লিখবে অতি স্বল্পকালীন বাজার। শাকসবজির বাজার, দুধের বাজার, ডিমের বাজার কোন ধরনের বাজার, বা পচনশীল দ্রব্যের বাজার কোন ধরনের বাজার, এটা হচ্ছে অতি স্বল্পকালীন বাজার। স্বল্পকালীন বাজার, যে বাজারে দ্রব্যের চাহিদা পরিবর্তনের সাথে সাথে যোগান কি করা যায়? সামান্য পরিবর্তন করা যায়, এটা হচ্ছে স্বল্পকালীন বাজার। দীর্ঘকালীন বাজার,
যে বাজারে দ্রব্যের চাহিদার সাথে সাড়া দেওয়া যায় বা যোগান পরিবর্তন করা যায় সেটা হচ্ছে দীর্ঘকালীন বাজার। প্রিয় শিক্ষার্থীরা, দীর্ঘকালীন বাজার কি? প্রিয় শিক্ষার্থীরা মোটর গাড়ির বাজার হচ্ছে দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন বাজার, যে বাজারে স্থিতিকাল অতি দীর্ঘ হয়, এ বাজারে স্থিতিকাল কিন্তু 20 বছর পর্যন্ত স্থায়ী হতে পারে। যেমন বিমানের বাজার, উড়োজাহাজের বাজার, বাড়ি যন্ত্রপাতির বাজার ইত্যাদি বাজারকে আমরা কি বলবো? অতি দীর্ঘকালীন বাজার। তো প্রিয় শিক্ষার্থীরা, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। পরবর্তী কোয়েশনটি দেখো, কোয়েশন নাম্বার 36। বিক্রেতা নয় ক্রেতাই বাজারকে নিয়ন্ত্রণ করে, এমন বাজারকে কি বলে? প্রিয় শিক্ষার্থীরা, বিক্রেতা নয় ক্রেতাই বাজারকে নিয়ন্ত্রণ করে, এমন বাজারকে আমরা বলবো মনবশ্রেণী বাজার। মনবশ্রেণী মানে কি? মন মানে এক, শ্রেণী মানে ক্রেতা, তার মানে এ বাজারে একজন কি থাকে? ক্রেতা থাকে। এবং বিক্রেতা নয় ক্রেতাই কি এ বাজারে নিয়ন্ত্রণ করে। অনেক বেশি ইম্পর্টেন্ট একটি কোয়েশন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়গুলো তোমাদেরকে আমি আরো সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। তো দেখো, মন মানে এক, দ্বয় মানে দুই, অলিগো মানে মুষ্টিমেয় বা অল্প, পলি মানে বিক্রেতা, শনি মানে ক্রেতা। প্রিয় শিক্ষার্থীরা, আমি পলি এবং শনির মধ্যে গোলমাল লাগিয়ে ফেলতাম। তো এই বিষয়টা আমি এইভাবে মনে রাখতাম যে আমার বড় ভাই কি করছিলেন? একটা সনি ফোন কিনছিলেন। তো যেহেতু কিনছিলেন তার মানে তিনি কি? তিনি হচ্ছেন ক্রেতা। তার মানে আমি এইভাবে মনে রাখতাম যে সনি মানে ক্রেতা, অর্থাৎ সনি ফোন একটা কিনছিলেন, সনি মানে ক্রেতা। আমি এইভাবে মনে রাখতাম। তো তোমরা এইভাবে মনে রাখতে পারো। আর যদি তোমাদের এমনিতেই মন থাকে তাহলে তো আর কোনো সমস্যা নেই। তো দেখো, ডুইপলি বাজার। ডুইপলি বাজার কি? ডুই মানে কি বলছি? ডুই মানে হচ্ছে দুই, পলি মানে বিক্রেতা, তার মানে এই বাজারে দুইজন কি থাকবে? বিক্রেতা থাকবে। আর অসংখ্য কি থাকবে? অসংখ্য ক্রেতা থাকবে। অলিগোপলি বাজার। অলিগোপলি বাজারের ক্ষেত্রে কি বলছিলাম প্রিয় শিক্ষার্থীরা? কতিপয় বা মুষ্টিমেয় কি থাকবে? ক্রেতা থাকবে এবং সমজাতীয় বা প্রায় সমজাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় হবে। এই ধরনের বাজারকে আমরা অলিগোপলি বাজার বলবো। মনবশ্রেণী বাজার। মন মানে কি? মন মানে হচ্ছে এক, এবং শ্রেণী বলতে কি বুঝিয়েছিলাম? যে ক্রেতা। তাহলে মনবশ্রেণী মানে একজন ক্রেতা থাকবে, অর্থাৎ যে বাজারে একজন ক্রেতা থাকবে কিন্তু অসংখ্য বিক্রেতা থাকবে তাকে আমরা মনবশ্রেণী বাজার বলবো। দ্বৈবশ্রেণী বাজার। দুই মানে দুই, শ্রেণী মানে ক্রেতা, অর্থাৎ এ বাজারে দুইজন ক্রেতা থাকবে। যে বাজারে দুইজন ক্রেতা থাকবে সেটাকে আমরা কি বলবো? প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় আমি আর একটি বিষয় ভালো করে লিখে দিয়েছি, এগুলো তোমরা পড়ার চেষ্টা করিও। পরবর্তীতে দেখো, বলছে যে দ্বিপাক্ষিক বাজার। দ্বিপাক্ষিক বাজার কি? যে বাজারে একজন ক্রেতা থাকবে, একজন বিক্রেতা থাকবে, তাকে আমরা দ্বিপাক্ষিক বাজার বলবো। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু আসার মতো এই প্রশ্ন। পরবর্তী কোয়েশনটি দেখো, কোয়েশন নাম্বার 37। প্রশ্নে বলছে যে কোন বাজারকে দ্রাম গ্রহীতা বলা হয়? অনেক বেশি ইম্পর্টেন্ট। দাম গ্রহীতা বলা হয় কোন বাজারকে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, দাম গ্রহীতা বলা হয় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে দাম গ্রহীতা বলা হয়। এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোয়েশন নাম্বার 38। কোনটি বাজারের অপরিহার্য বৈশিষ্ট্য নয়? প্রিয় শিক্ষার্থীরা, এক বা একাধিক দ্রব্য কিন্তু বাজারের বৈশিষ্ট্য, তার মানে এটা হবে না। ক্রয় বিক্রয় কিন্তু বাজারের বৈশিষ্ট্য, তাহলে এটা হবে না। নির্দিষ্ট দাম কিন্তু বাজারের বৈশিষ্ট্য। আমাদেরকে বলছে বৈশিষ্ট্য নয়, ভালো করে বুঝতে হবে, বৈশিষ্ট্যের কথা বলে নাই, বলছে বৈশিষ্ট্য নয়। তাহলে বাজারে বৈশিষ্ট্য নয় হচ্ছে নির্দিষ্ট স্থান। নির্দিষ্ট স্থান কিন্তু বাজারে বৈশিষ্ট্য নয়। 39 নম্বর কোয়েশন দেখো, একজন ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা তাকে কোন বাজার বলে? প্রিয় শিক্ষার্থীরা, একটু আগে দেখেছি, একজন মানে মন, ক্রেতা মানে হচ্ছে শ্রেণী, তার মানে মনব শ্রেণী। একজন ক্রেতা এবং অসংখ্য বিক্রেতার বাজারকে আমরা কি বলবো বলতো? মনবশ্রেণী বাজার বলবো। পরবর্তী কোয়েশনটি দেখো, কোয়েশন নম্বর 40। অতি স্বল্পকালীন বাজারের বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, অতি স্বল্পকালীন বাজারের বৈশিষ্ট্য হচ্ছে যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক, অর্থাৎ আমরা চাইলেই অতি স্বল্পকালীন বাজারে যোগান কি করতে পারবো না? পরিবর্তন করতে পারবো না। কিন্তু স্বল্পকালীন বাজারে সামান্য পরিবর্তন করতে পারবো, এবং দীর্ঘকালীন বা অতি দীর্ঘকালীন বাজারে আমরা সম্পূর্ণ পরিবর্তন করতে পারবো, যোগান পরিবর্তন করতে পারবো। কিন্তু চাইলেও অতি স্বল্পকালীন বাজারে পরিবর্তন করতে পারবো না, কারণ অতি স্বল্পকালীন বাজার কয়েক ঘন্টা মাত্র স্থায়ী থাকে। পরবর্তী কোয়েশনটি দেখো, কোয়েশন নাম্বার 41 বলছে যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি? প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে যে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে এআর গ্রেটার দেন এমআর হয়। আমি তোমাদেরকে এই বিষয়টা ভালো করে বুঝিয়েছি যে এই হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে বুঝিয়েছে একচেটিয়া বাজারকে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো, এটা হচ্ছে একচেটিয়া বাজার একটি চিত্র। এ হচ্ছে এআর রেখা, এ হচ্ছে এমআর রেখা। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় এমআর রেখার উপরে কিন্তু এআর রেখা, তার মানে আমরা লিখতে পারি এআর গ্রেটার দেন এমআর, অর্থাৎ এটাকে বোঝার জন্য আমরা বলতে পারি এআর বড় এমআর ছোট। আশা করছি বুঝতে পেরেছো। পরবর্তী কোয়েশনটি দেখো, কোয়েশন নাম্বার 42। 42 নম্বর কোয়েশনে বলছে যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয় প্রিয় শিক্ষার্থীরা? এআর সমান এমআর হয়। হ্যাঁ, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে আমরা দেখতে পাই এআর সমান এমআর হয়, অর্থাৎ এই দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় এআর সমান কি হয়? এমআর হয়। এটাকে আমরা পি সমান এআর সমান এমআর লিখতে পারি। পরবর্তী কোয়েশনটি দেখো, যে দামের ওপর বিক্রেতার প্রভাব কোন বাজারে? প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে যে দামের ওপর বিক্রেতার প্রভাব থাকে কিন্তু একচেটিয়া বাজারে। এক্ষেত্রে কিন্তু বিক্রেতাই মেইন, ক্রেতা কিছুই করতে পারবে না একচেটিয়া বাজারে। ফার্মের স্বল্পকালীন ভারসাম্যে প্রয়োজনীয় শর্ত কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টা কিন্তু আমি তোমাদের একটু আগে দেখে এসেছি। প্রয়োজনীয় শর্ত এমআর সমান এমসি, এবং পর্যাপ্ত শর্ত হচ্ছে এমসি গ্রেটার দেন এমআর, অর্থাৎ এমসি রেখা এমআর রেখা কি করবে? নিচ থেকে ছেদ করে উপরের দিকে যাবে। এই হচ্ছে এমআর রেখা, এই হচ্ছে এমসি রেখা, অর্থাৎ এমসি রেখা কি করবে? এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে উপরের দিকে যাবে। পরবর্তী কোয়েশনটি দেখো, মুষ্টিমেয় বিক্রেতার বাজার। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে বলছি অল্প সংখ্যক বা মুষ্টিমেয় বিক্রেতার বাজার হচ্ছে অলিগোপলি বাজার। মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশন। পরবর্তী কোয়েশনটি দেখো,
নিচের কোনটি বাজারে ভারসাম্য নির্দেশ করে? প্রিয় শিক্ষার্থীরা, বাজারে ভারসাম্য তখনই হবে যখন চাহিদা এবং যোগান কি হবে? সমান হবে। যখন চাহিদা এবং যোগান সমান হয় তখনই বাজারের মধ্যে একটা ভারসাম্য সৃষ্টি হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোয়েশ্চন নাম্বার 47, বাজার অর্থনীতি নিয়ন্ত্রণ করে। প্রিয় শিক্ষার্থীরা, মোস্ট ইম্পর্টেন্ট একটি কোয়েশ্চন। কি বলছে? যে বাজার অর্থনীতি নিয়ন্ত্রণ করে দাম ব্যবস্থা। এই প্রশ্নটা কিন্তু আসার মতো, ভালো করে দেখার চেষ্টা করিও। কোয়েশ্চন নাম্বার 48, কোন বাজারে ফার্ম দাম সৃষ্টিকারী বলা হয়? প্রিয় শিক্ষার্থীরা, কোন বাজারকে ফার্ম দাম সৃষ্টিকারী বলা হয়? এটা আনসার হচ্ছে মনোপলি বাজারকে, মনোপলি বা একচেটিয়া বাজারকে কি বলা হয়? ফার্ম দাম সৃষ্টিকারী বলা হয়। মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চন। পরবর্তী কোয়েশ্চনটি দেখো, একটা চিত্র দেওয়া রয়েছে, বলছে যে চিত্রে একচেটিয়া বাজারে ফার্মের ভারসাম্য বিন্দু কোনটি? প্রিয় শিক্ষার্থীরা, ভারসাম্য বিন্দু তখনই হয় এর রেখা, একচেটিয়া বাজারে এর রেখা, এ হচ্ছে এমআর রেখা। ভারসাম্য অর্জন করার ক্ষেত্রে কি করতে হবে? এমসি রেখা আঁকতে হবে। দেখো প্রিয় শিক্ষার্থী, এই হচ্ছে এমসি রেখা। এই যে এমসি রেখা এমআর রেখাকে নিচ থেকে ছেদ করে যে উপরের দিকে গিয়েছে, এখানে কিন্তু একটা ভারসাম্য তৈরি হয়েছে বা বিন্দু তৈরি হয়েছে। এই যে বিন্দু, এটা হচ্ছে ভারসাম্য বিন্দু। তো দেখো প্রিয় শিক্ষার্থীরা, এই যে একটি চিত্র দেওয়া রয়েছে, তো এই হচ্ছে কি? তাহলে এই জায়গায় আনসার হচ্ছে ভারসাম্য বিন্দু। আর পরবর্তী কোয়েশ্চনটি দেখো, বলছে যে একচেটিয়া কারবারির অস্বাভাবিক মুনাফা হবে। অর্থাৎ এই জায়গায় বোঝাচ্ছে যে এই যে একচেটিয়া বাজার, এটার মুনাফা নির্ণয় করতে। এই জায়গায় কিন্তু প্রিয় শিক্ষার্থীরা অস্বাভাবিক মুনাফা লিখে দিয়েছে। কেন অস্বাভাবিক মুনাফা লিখে দিয়েছে? তো এই বিষয়টা বোঝার জন্য আমি এগুলো মুছে দিচ্ছি, আবার দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই বিষয়টা কেন বলছে যে অস্বাভাবিক? কারণ এই যে এমসি রেখা নিচ থেকে কিন্তু শুরু হয়েছে। আমি বলছিলাম যে এমসি রেখা যখন নিচ থেকে শুরু হবে তখন সেটি হবে কি? তখন সেটি হবে অস্বাভাবিক মুনাফা। যখন এখান থেকে শুরু হবে তখন হচ্ছে স্বাভাবিক মুনাফা। যখন এখান থেকে শুরু হবে তখন হবে ক্ষতি স্বীকার করে মুনাফা। মুনাফাটা নির্ণয় করি। তো মুনাফা নির্ণয়ের সূত্র কি? টিআর মাইনাস টিসি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে? টিআর বের করতে হবে। তো টিআর এর সূত্র কি প্রিয় শিক্ষার্থীরা? টিআর এর সূত্র হচ্ছে কিউ গুণ এআর। তো কিউ এর মান কত দেওয়া রয়েছে দেখো তো প্রিয় শিক্ষার্থীরা। কিউ এর মান হচ্ছে কি বলতো? কিউ এর মান হচ্ছে 9। কিউ এর মান 9 এবং এআর এর মান কত প্রিয় শিক্ষার্থীরা? এই হচ্ছে এআর এবং এটা বিন্দু মিলিত হয়েছে এখানে, তাহলে এটা হচ্ছে 31। এখন আমরা 31 এবং 9 কে কি করব? গুণ করব। তো এটা আমরা একটু পরে গুণ করব। এখন আমরা টিসি বের করি। তো টিসি সমান কিউ গুণ এসি। তো প্রিয় শিক্ষার্থীরা, কিউ এর মান হচ্ছে 9 এবং এসির মান কত দেখো তো? এই যে এসি রেখা, এটা কিন্তু মিলিত হয়েছে এই জায়গায়। দেখো এই জায়গায় কিন্তু মিলিত হয়েছে। তো এটা হচ্ছে 21। তো চলো আমরা এই জায়গায় লিখি 21। তো এগুলিকে আমরা এখন কি করব? গুণ করব। প্রিয় শিক্ষার্থীরা, তো এটাকে গুণ করলে বার হয় 189 এবং এটাকে যদি আমরা গুণ করি 279। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা কি করব? টিআর থেকে টিসি বিয়োগ করব। তো চলো, টিআর হচ্ছে 200, টিআর হচ্ছে 279 এবং টিসি হচ্ছে 189। এখন আমরা এটাকে বিয়োগ করি। প্রিয় শিক্ষার্থীরা, 279 থেকে যদি আমরা 189 বিয়োগ করি তাহলে কিন্তু হবে 90। এটার আনসার হচ্ছে 90। কত হবে প্রিয় শিক্ষার্থীরা? এটার আনসার হচ্ছে 90। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল 50টি কোয়েকশন। আমরা কিন্তু 50টি এমসিকিউ সলভ করলাম না। এর পাশাপাশি এই রিলেটেড অনেক কিছু আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তার মানে কি হলো প্রিয় শিক্ষার্থীরা? এমসিকিউর প্রত্যেকটা বিষয় আমাদের কভার হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিও। আর একটা বিষয় বলবো, তোমাদের কাছে রিকোয়েস্ট যে সেই আগের ভিডিওটা মেইন ক্লাসটা দেখে এই ক্লাসটা করিও, তাহলে প্রত্যেকটা বিষয় ভালো করে বুঝতে পারবে এবং এই চ্যাপ্টার থেকে 24 থেকে 25 নম্বর হুবহু কমন পাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, ধন্যবাদ সবাইকে। আর হ্যাঁ, কমেন্ট করে জানিও আমার এই ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।